কনডেম সেলে চুপচাপ প্রদীপ লিয়াকত। হবিগঞ্জে বিএনপি নেতা জি.কে. গৌস সহ ৪০ নেতাকর্মী কারাগারে। বিএনপি ফ্যাসিবাদী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে বললেন কাদের। কার দিকে আঙ্গুল তুললেন মুনমুন। করোনায় আক্রান্ত হলেন শাহজাহান খান। এবার দেখুন বিস্তারিত সংবাদ। কনডেম সেলে চুপচাপ প্রদীপ লিয়াকত। দেশব্যাপী আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাস ও লিয়াকত পৃথক কনডেম সেলে স্বাভাবিক রয়েছেন। তবে তারা চুপচাপ রয়েছেন, তাদের স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে এবং তারাও খাবার খাচ্ছেন। সোমবার রাতে কক্সবাজার জেলা কারাগারে জেল সুপার নেসার আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও লিয়াকতকে পৃথকভাবে কনডেম সেলে রাখা হয়েছে। বাকি যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে স্থানীয় ৩ জনকে সাধারণ কয়েদিদের সঙ্গে এবং ৩ পুলিশ সদস্যদের পৃথকভাবে রাখা হয়েছে। এদিকে নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাসপ্রাপ্ত ৭ পুলিশ সদস্য কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার সন্ধ্যায় তারা নিজ নিজ বাড়ি ফিরে গেছেন। ওসি প্রদীপ আর লিয়াকত কনডেম সেলে রয়েছেন। মেজর সিনহা পুলিশের গুলিতে নিহত হওয়ার ১৮ মাস পর সোমবার ৩১শে জানুয়ারি এ মামলার রায় ঘোষণা হয় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল জনাকিনো আদালতে মামলার দায়ে মামলার প্রধান আসামি পুলিশ পরিদর্শক লিয়াকত ও টেকনাফ থানা বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসকে মৃত্যুদণ্ড, অপর ৬ জনকে যাবজ্জীবন ও বাকি ৭ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি এবং রায়ে খালাসপ্রাপ্ত ৭ জনের আইনজীবী অ্যাডভোকেট মমতাজ আহমেদ জানান, আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হওয়ায় সোমবার জেলা কারাগার থেকে তার ৭ মক্কেলকে মুক্তি দেওয়া হয়েছে। তারা সন্ধ্যায় নিজ নিজ পরিবারের কাছে ফিরে গেছেন। কক্সবাজার জেলা কারাগারে জেল সুপার নেসার আলম বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পান এএসআই লিটন মিয়া, কনস্টেবল শাফানুল করিম, কামাল হোসেন, আবদুল্লাল মামুন, এপিবিএনের এসআই মোহাম্মদ শাহজাহান, কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আবদুল্লাহ। অপরদিকে হবিগঞ্জের বিএনপি নেতা জি.কে. গৌস সহ ৪০ নেতাকর্মী কারাগারে। হবিগঞ্জের পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি.কে. গৌস, জেলা আহ্বায়ক আবুল হাসিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিম সহ ৪০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুর জেলা ও দায়রা জজ এম.এল.বি. মেজবাউদ্দিন আহমেদের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আবেদন নামঞ্জুর করে তিনি কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন জানান, তারা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। মঙ্গলবার তারা স্থায়ী জামিনের অন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেছিলেন, কিন্তু বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগার প্রেরণের আদেশ দেন। দলীয় একাধিক সূত্রে জানায়, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ২২শে ডিসেম্বর হবিগঞ্জে সমাবেশের আহ্বান করে জেলা বিএনপি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শহরের শায়েস্তানগরে দলীয় কার্যালয়ের সামনে প্রস্তুতিও নেয় তারা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশ সহ উভয় পক্ষের অন্তত ১০০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ ২০০০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলায় বিএনপি নেতাকর্মীরা ২৬শে ডিসেম্বর উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। বিএনপি ফ্যাসিবাদী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে বললেন কাদের। সাম্প্রদায়িক শক্তি, উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণের কারণেই বিএনপি দেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপি এদেশে ফ্যাসিবাদী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। ওবায়দুল কাদের সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন। বিএনপি জন্ম থেকে মিথ্যাচারকে সঙ্গী করে নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা, তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল চটকদার বিজ্ঞাপনের মতো। এদেশে অর্থনীতিতে বিএনপি খাল কেটে কুমির এনেছিল, উন্নয়ন তাদের শত্রু, এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোট ডাকাতি, হ্যানা ভোটের মাধ্যমে প্রহসনে নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন এবং ভুয়া ভোটার সৃষ্টিতে তারা এদেশের রেকর্ড সৃষ্টি করেছে। অথচ এই দলটি নির্লজ্জের মতো সরকারের উপর নিজেদের ব্যর্থতার দায় চাপায়। তিনি বলেন, বিএনপির রাজনীতি অনিয়ম, লুটপাট আর দুর্নীতির সংস্কৃতিতে অভ্যস্ত। তাদের তথাকথিত উন্নয়ন ছিল বিদ্যুৎ সংযোগহীন খাম্বার মতো। ওবায়দুল কাদের আরও বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে ক্ষমতার শেয়ার দিয়ে মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপি বেইমানি করেছিল। অপশক্তির সহযোগী হিসেবে তারা নিজেরাই নিজেদের দেশবিরোধী হিসেবে প্রতিষ্ঠা করেছে।
লবিস্ট নিয়োগ করে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো তার জ্বলন্ত প্রমাণ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে রাষ্ট্রের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। জনগণের কাছে বিএনপির মুখোশাজ উন্মোচিত। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে মাটি ও মানুষের রাজনীতি করছে এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, এদেশের প্রতিটি অর্জনের সঙ্গে রয়েছে আওয়ামী লীগ। দেশের অর্থনৈতিক উত্তরণে বিএনপির গাত্রদাহ হয় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি তো পারেনি, উল্টো তারা এখন শেখ হাসিনাকে অর্জনকে বিতর্কিত করতে চায় দেশের নির্বাচন ব্যবস্থাকে। জনগণ ও উন্নয়নকে বিএনপি প্রতিপক্ষ বানিয়েছে, তাই তারা এখন রাষ্ট্রকে প্রতিপক্ষ বানিয়ে দেশে বিদেশে অর্থ বিনিয়োগ করছে বলে জানান ওবায়দুল কাদের। এই বিনিয়োগের উৎস খুঁজে বের করে জনগণের সামনে বিএনপির মুখোশ আবারও উন্মোচন করা হবে বলে জানান তিনি। অপরদিকে কার দিকে আঙ্গুল তুললেন মুনমুন? এবারে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছেন চিত্রনায়িকা মুনমুন। কেননা সেদিন জায়েদ খান ও চিত্রনায়িকা মুনমুনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় এফডিসিতে জায়েদ মুনমুন একে অন্যের সঙ্গে কথা বলেছেন। মুনমুনের একটি হাত ধরে ছিলেন জায়েদ খান। কথা বলার সময় অন্য হাত দিয়ে নায়িকা তার ব্যাগের চেন খুলে কিছু একটা রাখেন। বলা হচ্ছে, টাকা দিয়ে মুনমুনের ভোট কিনেছেন জায়েদ খান। এ নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, যদিও এমন অভিযোগ মানতে নারাজ এই অভিনেত্রী। মুনমুন বলেন, রাস্তায় দাঁড়িয়ে আমাকে কেউ টাকা দেবে আর আমি সেই টাকা নিয়ে ভোট দেব, আমার বিরুদ্ধে একটি এলিগেশন দাঁড় করানো হয়েছে। তিনি আরও বলেন, সেদিন আমি যখন এফডিসিতে যাই আমার মুখে কালো মাস্ক পরা ছিল, হাতে ছিল একটি ব্যাগ, আমার একটি হাত জায়েদ ধরে রেখেছিল। সে তার প্যানেলের জন্য আমার কাছে ভোট চায়। জায়েদ আমাকে বলেছিল, আপা আমি অনেক সমস্যার মধ্যে আছি, দেখতেই তো পাচ্ছেন, ছোট ভাইকে একটু দেখবেন, আপনাকে সবসময় সম্মান করেছি, যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। এর মধ্যে সে তাদের প্যানের ছোট একটা কাগজ আমাকে দেয়, আমি সেটি ব্যাগে রাখি, এরপর সে চলে যায়। একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুনমুন বলেন, আমি বুঝতে পারিনি এমন পরিস্থিতির শিকার হব। দুই প্যানেলের মারামারিতে আমি নোংরা রাজনীতির শিকার হলাম। আমি আসলে চালাক নই। ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই জানেন আমি একজন সহজ সরল অভিনেত্রী। যারা আমার সঙ্গে কাজ করেছেন তারা জানেন, চালাক হলে তো আমি বারবার ঠকতাম না। এখন প্রশ্ন উঠতে পারে, মুনমুনকে কে বা কারা ঠকিয়েছে, তিনি কার বা কাদের দিকে আঙ্গুল তুললেন? এই চিত্রনায়িকার ভাষ্য, আল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছেন, আমি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করে থাকি। আমি নিজেকে 2 টাকার অভিনেত্রী মনে করি না। আমার টাকার খুব অভাব থাকলে এফডিসিতে নানা পার্টি করে বেড়াতাম। আমি কোথাও যাইনি, ঘরেই ছিলাম। সারা জীবন সিনেমা না করেও আমার এখন চলবে। তবে শিল্পী সমিতির সদস্য হয়ে অবশ্যই গর্ববোধ করি। সমিতির আরও উন্নয়ন হোক, এগিয়ে যাক, হিংসা ও নোংরামিগুলো অন্তত দূর হোক। অপরদিকে করোনায় আক্রান্ত হলেন শাহজাহান খান। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে মাদারীপুরের নিজ বাসভবনে আইসোলেশনে আছেন তিনি। রাত 9টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর ইকরামুল হোসেন। পরিবারের বড়দিন ডক্টর ইকরামুল হোসেন বলেন, বেশ কয়েকদিন ধরে শাহজাহান খান মাদারীপুর নিজ বাসভবনে অবস্থান করছেন। গত 2 দিন ধরে তার ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। পরে শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাসভবনে গিয়ে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে। অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি মাদারীপুরের নিজ বাসভবনে অবস্থান করছেন।